back-to-back horror stories. Mirchi Plus presents Har Him Horror. শীতকালে বড্ড তাড়াতাড়ি সন্ধে নেমে যায়। ওরা আধ ঘন্টার উপর হেঁটেও বেস ক্যাম্পে পৌঁছতে পারল না। এমনকি দূর থেকে ওয়াচ টাওয়ারের মাথাটাও দেখতে পেল না। সুমন বুঝল ওরা রাস্তা হারিয়েছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। একদিকে সুন্দরবনের বিখ্যাত ম্যানগ্রোভ, তার পাশে নদী, অন্যদিকে কি আছে অন্ধকারে বোঝাই যাচ্ছে না। গত দুদিন ধরে এখানে বন দপ্তরের চত্বরে তাঁবু খাটিয়ে পরিবেশ চেতনার ক্যাম্প চলছে। অ্যাডভান্স গ্রুপের জনাদশেক বাচ্চার দায়িত্ব সুমনের। আজ ওদের ডে আউট এবং ম্যানগ্রোভ ম্যানেজমেন্ট ট্রেনিং ছিল। এরা সবাই সিনিয়র ক্যাম্পার, কিন্তু তাও ট্রেনিং শেষে সব গুছিয়ে বেরোতে দেরি করে ফেলল ওরা। প্রথমে জিপিএস দেখে ঠিক দিকেই হাঁটছিল, কিন্তু হঠাৎ নেটওয়ার্ক চলে গেল। অন্ধকারে হারিয়ে কিভাবে যে ওরা এখানে এলো বোঝা গেল না। মোবাইলের টর্চ জ্বালিয়ে দেখল বাঁধের বাঁদিকে একটা রাস্তা নেমে গেছে। সেখানে পাঁচিল ঘেরা একটা কম্পাউন্ড। সবাইকে দাঁড়াতে বলে সুমন নিচে নামে। অন্ধকারে আবছা একটা লোহার গেট, তালা ঝুলছে। ভেতরে একটা বাংলো বাড়ি, তার পেছন দিকে আলো জ্বলছে। গেটে সজোরে ধাক্কা দিল সুমন। ওপাশ থেকে একটা কাশির আওয়াজ শুনতে পেল। আবার গেট ঝাঁকিয়ে গলা তুলে সুমন বলল, কেউ আছেন? একটু শুনবেন? কোনো উত্তর আসে না। শুধুমাত্র কাশির আওয়াজ আরো এগিয়ে এলো। অন্ধকারে একটা আবছা চাদর জড়ানো মূর্তি দেখতে পেল ওরা। বৃদ্ধ কেয়ারটেকার। সব কথা শুনে গেট খুলে দিল। এমনকি বাংলোর বারান্দার গ্রিলের গেটটাও খুলে দিল। সুমনকে হ্যারিকেন এনে দিয়ে গল্প বলা শুরু করলো বৃদ্ধ। এটা আসলে খুব পুরনো একটি বাংলো ছিল। সদ্য হাট বদল হয়েছে। পুরো বাংলো সারানোর কাজ শুরু হবে সামনের মাস থেকে। সঙ্গে এটাও জানিয়ে দিল যে এখানে কোনো নেটওয়ার্ক কাজ করে না। বাংলোর ঘরে থাকার মতো অবস্থা নেই। ফরেস্ট বাংলো সম্পূর্ণ উল্টো দিকে। ঠান্ডা বেড়েই চলেছে, কুয়াশাও আছে। আর দেরি করলে বিপদ বাড়বে। সুমন তাড়াতাড়ি সিদ্ধান্ত নেয়। বাচ্চাদের ডেকে বাইরে টেন্ট খাটাতে বলে। বড় ছোট মাঝারি মিলে 3টে টেন্ট খাটানো হলো। অল্প কিছু শুকনো খাবার আছে ওদের সঙ্গে, রাতটুকু চলে যাবে। ওরা ঠিক করলো ভোর হলেই বেরিয়ে পড়বে, কারণ ওদের ফরেস্ট গেস্ট হাউসে ততক্ষণে সবাই চিন্তায় পড়েছে। বৃদ্ধ কেয়ারটেকার ঘরে চলে গেছে। টেন্টের সামনে হ্যারিকেনটা রেখে দিল সুমন। বাচ্চাদের স্লিপিং ব্যাগে ঢুকে পড়তে বলল। তারপর ও একবার পুরোটা রাউন্ড দিতে গেল। গেটের বাইরেটাও একবার দেখে নিল। তারপর পিছনে তাকাতেই চমকে উঠল সুমন। দেখল একটা লোক পিঠে ব্যাকপ্যাক নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে টেন্টগুলোর দিকে। সুমন মনে মনে ভাবল, এ কি? এ আবার কি? কোথা থেকেই বা এলো? নির্ঘাত পাঁচিল টপকে এসেছে। তাহলে কি আশেপাশে আর একটা ক্যাম্প হচ্ছে এদিকে, নাকি এই বেড়াতে এসে হারিয়ে গেছে? সুমন জিজ্ঞেস করল, কি ব্যাপার? এবার লোকটা ঘুরে তাকালো। সুমন অবাক হয়ে দেখল, কারণ আগন্তুক এদেশের মানুষ নয়। খানিকটা ঘাবড়েই গেল সুমন। সাহেব কোনো কথা না বলে
বারান্দায় উঠে গেল। তারপর স্যাক থেকে ম্যাট্রেস বার করল, সঙ্গে স্লিপিং ব্যাগটাও। তারপর সুমনকে হাতছানি দিয়ে ডাকল, ইশারা করে টেন্ট, বারান্দার আর বাঁধের উপরের দিকে দেখালো। সুমন কিছু বুঝতে পারল না। ও ভাবল, সাহেব কি তাহলে কথা বলতে পারে না? কিন্তু কি বলতে চাইছে সাহেব? টেন্ট থেকে বারান্দায় শুতে বলছে কি? কিন্তু কেন? বারান্দার দরজা ধরে দাঁড়িয়ে থাকে সাহেব, যেন অপেক্ষা করছে। ওরা এসে বারান্দায় উঠছে না বলে গ্রিলের দরজাটা বন্ধ করতে পারছে না। হঠাৎ সাহেবের চোখে যেন আগুন জ্বলে উঠল। হাত লম্বা করে দেখায় বাঁধের দিকে, তারপর টেন্টের দিকে দেখিয়ে বারান্দার দিকে ইশারা করল। সেই নির্দেশ অমান্য করার মতন ক্ষমতা সুমনের নেই। সম্মোহিতের মতো সে টেন্টের দিকে এগিয়ে গেল। বাচ্চাদের আবার বারান্দায় উঠে শুতে বলল। সারা দিন পরিশ্রম আর হয়রানির পরে এই ঠান্ডায় জায়গা বদলে তাদের খুব বিরক্ত লাগলেও গাইডের কথা অমান্য করল না ওরা। টেন্ট থেকে বেরিয়ে সাহেবকে দেখে ওরা অবাক হয়ে গেল, কিন্তু সাহেব বাঁধের দিকে তাকিয়ে বাচ্চাদের দিকে একবারও তাকালো না। সুমন ইশারায় চুপ করে থাকতে বলল। বাচ্চারা এক এক করে নিঃশব্দে টেন্ট গুটিয়ে বারান্দায় এসে বিছানা করে স্লিপিং ব্যাগে ঢুকে পড়ল। হ্যারিকেনটা থাকলো বারান্দার এক কোণে। বারান্দার গ্রিলের গেটে তালা দিয়ে সাহেবও শুয়ে পড়ল। শোয়ার আগে সুমনের দিকে তাকিয়ে একটু হাসল। নজরদারি করবে বলে জেগে থাকার আপ্রাণ চেষ্টা করল সুমন, কিন্তু কখন যে গভীর ঘুমে তলিয়ে গেল বুঝতেও পারল না সে। কাক ভোরে গেটের শব্দে সুমনের ঘুম ভেঙে যায়। দেখল বাইরের লোহার গেটের তালা খুলছে কেয়ারটেকার। দুপাশে তাকিয়ে দেখল 10টা স্লিপিং ব্যাগে তার দলের 10 জন ক্যাম্পার অঘোরে ঘুমোচ্ছে, কিন্তু সেই সাহেব নেই। সুমন একবার ভাবল, তাহলে কি ভোরেই বেরিয়ে গেছে সাহেব? দরজা তো ভেতর থেকে বন্ধ, তাহলে বেরোলো কি করে? কেয়ারটেকারের সঙ্গে চোখাচোখি হলো সুমনের। তারপর নিচের দিকে তাকিয়ে চোখ বড় বড় হয়ে গেল বৃদ্ধ কেয়ারটেকারের। তার দৃষ্টি অনুসরণ করে দেখতেই একটা হাড় হিম করা ঠান্ডা স্রোত নেমে যায় সুমনের শিরদাঁড়া বেয়ে। শিশিরে ভেজা নরম মাটিতে স্পষ্ট ফুটে উঠেছে বাঘের থাবার ছাপ। ভয়ে এদিক ওদিক তাকাতেই বসার ঘরের দেয়ালে ঝুলানো একটা ফটোগ্রাফের চোখ আটকে গেল সুমনের। ফটোগ্রাফের মধ্যে কাঁধের রুকস্যাক নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে থাকা, ওটা কার ছবি? মাত্র কয়েক ঘন্টা আগেই তো এই সাহেবের সঙ্গে দেখা হলো। পাশ থেকে কেয়ারটেকার বলল, এই সাহেব এককালে অনেক বাঘ শিকার করেছেন, কিন্তু সেই বাঘের হাতেই মারা যান কিছু বছর আগে। মাথাটা ঝিমঝিম করে সুমনের, আর নদীর ওপার থেকে ভেসে আসে হাড় হিম করা বাঘের গর্জন। শুনলেন হাড় হিম হরর, নিবেদনে মির্চি প্লাস। মির্চি প্লাস প্রেজেন্টস হাড় হিম হরর। ছোটবেলায় ফণি চিলেকোঠার ঘরে যেতে ভীষণ ভয় পেত। পুরনো বাড়ি, তার পাশেই গোরস্থান। ওই চিলেকোঠার জানলা দিয়ে স্পষ্ট দেখা যেত পাশে জঙ্গল ঘেরা কবরগুলো। ফণি দুষ্টুমি করলেই ওকে ওর মা ভয় দেখিয়ে বলতো,
তোকে সারা রাত চিলেকোঠায় আটকে রাখবো, তখন ঠেলা বুঝবি। আর অমনি ফণি ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে উঠত। আজ এতদিন পর এই পুরনো কথাগুলো খুব মনে পড়ছে ওর। আজকে এই বাড়িতে ওদের শেষ দিন। বাড়ি প্রমোটারকে দেওয়া হয়েছে। এই জায়গায় ফ্ল্যাট তৈরি হবে। ফণির বয়স এখন 24। আজ শেষবারের মতো ফণি চিলেকোঠার ভাঙা কাঠের দরজা ঠেলে ঘরে ঢুকল। ঘুলঘুলি দিয়ে শেষ বেলার এক ফালি রোদ এসে পড়েছে মেঝেতে। ফণি মাকড়সার জাল সরিয়ে ভেজানো জানলার দিকে এগিয়ে গেল। এই জানলা দিয়েই পাশের গোরস্থানটা দেখা যায়। জানলা খোলা মাত্র বসন্তের বাতাসে গা শিরশির করে উঠল ফণির। ফণি মনে মনে ভাবল, শীতকাল চলে গেছে, তবু এরকম ঠান্ডা লাগছে কেন? নিচের তলা থেকে বাড়ির লোকজনের ডাক ভেসে এলো, গাড়ি চলে এসেছে, নিচে আয়। ফণি জানলার বাইরে একবার তাকালো। বহুদিন আগের একটা কথা মনে পড়ে গেল ফণির। গরমের ছুটি সবে পড়েছে। তার তখন একমাত্র খেলার সঙ্গী পল্টু, ওর ছোট ভাই। পল্টু ভীষণ সাহসী ছিল। একা একা ছাদে উঠে পড়ত। চিলেকোঠার ঘরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে পাশের ওই গোরস্থানের দিকে তাকিয়ে থাকত। ফণি অনেকবার জিজ্ঞেস করেছে, কি দেখিস রে ওখানে? পল্টু কিছু বলতো না, চুপ করে দাঁড়িয়ে থাকত। তারপর হঠাৎ করেই একদিন ওর ভীষণ শরীর খারাপ হলো। পল্টু সেই যে বিছানায় পড়ল, আর কোনোদিন উঠল না। তখন ফণির 11 বছর বয়স। পল্টুর একটাই ছবি, ওর 6 বছরের জন্মদিনে স্টুডিও থেকে তোলা হয়েছিল। শ্রাদ্ধ কাজ মিটলে সেই ছবিটা চিলেকোঠার ঘরের এই দেওয়ালে টাঙিয়ে রাখা হয়েছিল, কারণ পল্টু চিলেকোঠার ঘরটাকে ভীষণ ভালোবাসত। পল্টুর কথা মনে পড়তে ফণির চোখে জল এলো। দীর্ঘশ্বাস ছেড়ে ফণি চিলেকোঠার জানলা বন্ধ করল। দেওয়ালের কাছে গিয়ে ফণি পল্টুর ছবিটা হাতে নিল। মা আগে প্রতিদিন ছবিটা পরিষ্কার করে রাখত, কিন্তু কয়েক বছর পায়ের ব্যথা বাড়ায় ওপরের তলায় উঠত না আর। ফণি রুমাল বার করে ছবিটা ভালো করে মুছল। ফণি ছবিটা হাতে নিয়ে দরজার দিকে যেই এগোলো, কিছুক্ষণ আগে বন্ধ করে আসা জানলাটা হঠাৎ দমকা হাওয়ায় খুলে গেল। ফণি চমকে মুখ ফিরিয়ে দেখল, একটা বাচ্চা ছেলে জানলার শিক ধরে দাঁড়িয়ে আছে, এক মনে পাশের গোরস্থানের দিকে তাকিয়ে কি যেন দেখছে। নিচের তলা থেকে বাড়ির লোকজন হাঁক দিল, তাড়াতাড়ি নিচে আয়, গাড়ি চলে এসেছে। তবে ফণি নড়তে পারল না, তার পা যেন মেঝেতে আটকে গেছে। ফণি ভালো করেই জানে কে দাঁড়িয়ে আছে। ওখানে এইভাবে জানলার শিক ধরে দাঁড়িয়ে থাকতে ও একজনকেই দেখেছে। জানলায় দাঁড়িয়ে থাকা ছেলেটা মাথা ঘুরিয়ে ফণিকে দেখল। ফণি চৌকাঠে দাঁড়িয়ে আছে। 6 বছর বয়সী পল্টু শান্ত গলায় দাদাকে প্রশ্ন করল, দাদা তুই চলে যাচ্ছিস? ফণি কান্নায় ভেঙে পড়ে। নিচ থেকে মা ডাকছে, ফণি তাড়াতাড়ি আয়, গাড়ি ছেড়ে দেবে এবার, অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছিস, তাড়াতাড়ি আয়।
শুনলেন হাড় হিম হরর। নিবেদনে মির্চি প্লাস। মির্চি প্লাস প্রেজেন্টস হাড় হিম হরর। গোবিন্দপুর বিশ্ববিদ্যালয়ের অঙ্কের শিক্ষকের চাকরি পেয়েছে রূপক। 4 দিন আগে কলকাতা থেকে গোবিন্দপুর এসেছে ও। রূপকের গোবিন্দপুরের গ্রাম্য পরিবেশ মনে ধরেছে। চারিদিকে বিশাল চাষের ক্ষেত, গ্রামটিকে ঘিরে রেখেছে গভীর বনভূমি, তার মাঝ দিয়েই শহরে যাওয়ার রাস্তা। রূপকের একটু চেনা পরিচিত হয়ে গেছে এই কিছুদিনে। রূপক থাকে গোবিন্দপুর বিশ্ববিদ্যালয়ের মেস বাড়িতে। রূপকের সঙ্গে গোবিন্দপুর বিশ্ববিদ্যালয়ের বাংলার শিক্ষক প্রণতোষবাবুর ভালো আলাপ হয়ে গেছে। এই আজই স্কুলের পাশে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে ওরা। এই চায়ের দোকানের মালিকের নাম রামু। রূপক বলল, আস্তে আস্তে এই গ্রামের প্রেমে পড়ে যাচ্ছি, এত সুন্দর পরিবেশ। প্রণতোষবাবু চুপ করে রইলেন। রামুর দিকে একবার দেখলেন, সেও একইভাবে তাকিয়ে আছে। রূপক অবশ্য তা খেয়াল করল না। প্রণতোষবাবু বললেন, তা ভালো, পরিবেশ পছন্দ হয়েছে, ঘুরুন, এক্সপ্লোর করুন, কিন্তু রাতের দিকে বেরোবেন না। আরে বাবা, বলা তো যায় না, চোর ডাকাতের পাল্লায় পড়লে কেলেঙ্কারি হবে। রূপক হেসে বলল, ভয় পাবেন না, মার্শাল আর্ট শেখা আছে। রামু বলল, স্যার, যাকে দেখা যায় না তাকে মারবেন কি করে স্যার? রূপক চমকে উঠল। প্রণতোষবাবু বললেন, আরে ও বলতে চেয়েছে গ্রামে তো সব জায়গায় আলো নেই, অন্ধকারে কিভাবে কাউকে মারবেন। রূপক বলল, ও আচ্ছা, ঠিক আছে, আমি উঠি, বুঝলেন, ক্লাসের সময় হয়ে গেছে। রূপক উঠে চলে যাওয়ার পর রামু বলল, ওনাকে বললেন না কেন স্যার? প্রণতোষবাবু গম্ভীর হয়ে বললেন, উনি বিশ্বাস করবেন না। স্কুলের কাজ সেরে মেসের দিকে হাঁটছিল রূপক। একটা খেলার মাঠের পাশে দাঁড়িয়ে পড়ল ও। মাঠে ফুটবল খেলা চলছে। খেলা দেখতে দেখতে রূপকের চোখে পড়ল একটা ছেলে মাঠের বাইরে বসে আছে। রূপক সেই ছেলেটার পাশে গিয়ে দাঁড়ালো। তারপর বলল, তুমি খেলবে না? ছেলেটা বলল, ওরা আমাকে খেলতে নেয় না। খানিক মায়া হলো রূপকের। বলল, আমি এই গ্রামে নতুন, এই গ্রাম ঘুরে দেখব, তুমি যাবে আমার সাথে? ছেলেটি উঠে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, চলো। ছেলেটা রূপককে নিয়ে এলো গ্রামের একদম সীমান্তে একটা জায়গায়। সেখানে একটা ঝিল পাড়, তার পাশে এক আম গাছের পিছনে নিয়ে গেল রূপককে। ছেলেটা বলল, এখানে বসে একটু অপেক্ষা করতে হবে, তাহলে ভূতেদের দেখতে পাবে, এসো। রূপক মনে মনে হাসল। তারপর ছেলেটার পাশে গিয়ে বসল। অপেক্ষা করতে করতে গাছে হেলান দিয়ে প্রায় ঘুমিয়েই পড়েছিল। ছেলেটার ডাকে চোখ মেলল। ছেলেটা বলল, এদিকে আসো, ভূতেরা বেরিয়েছে। রূপক স্থির হয়ে দেখল কিছু জ্বলন্ত হ্যারিকেন হাওয়ায় ভাসছে, মাটি থেকে কিছুটা ওপরে। মনে মনে রূপক বলল, আলেয়া। হেসে মুখে বলল, সত্যি এবারই মজার ভূত, চলো এবার, অনেক রাত হয়ে গেছে, তোমার বাড়ির লোক চিন্তা করবে। ছেলেটা বলল, দাঁড়াও, আরেকটা ভূত আছে। তারপর একটা জায়গায় আঙুল নির্দেশ করে বলল, ওই দেখো। এবার রূপক যা দেখল তাতে হাড় হিম হয়ে গেল ওর। সে দেখল একটা নারী মূর্তি, তার মাথা থেকে পা অবধি সমস্তটাই ছায়া। সে বসতির দিকে যাচ্ছে, কিন্তু সে মাটিতে নেই, তার পা হাওয়ায় ভাসছে। রূপক পাথরের মতো কিছুক্ষণ চুপচাপ বসে থাকল। তারপর ছেলেটির হাত ধরে নারী মূর্তি যে পথে গেছে সেই পথ অনুসরণ করল।
কিছু দূর এগিয়ে দেখল একটা বাড়ির সামনে দাঁড়িয়ে সেই ছায়ামূর্তি। তারপরেই একটা সুর ভেসে এলো, একটা মাদকীয় সুর, তার সাথে একটা ডাক। প্রণতোষ, ও প্রণতোষ, এসো, এদিকে এসো। রূপক বিস্ফারিত চোখে দেখল বাড়িটা থেকে প্রণতোষ বাবু বেরিয়ে এলেন। তারপর সেই ছায়ামূর্তি ফিরে চলল ঝিল পাড়ের দিকে। প্রণতোষ বাবু তাকে অনুসরণ করলেন। সেই মাদকীয় সুর আর ডাক এখনো চলছে। প্রণতোষ, ও প্রণতোষ, এসো, এদিকে এসো। রূপক এগোতে গেল। ছেলেটা তার হাত ধরে বলল, যেও না, যেও না, তাহলে তোমাকেও ধরে নেবে, ফিরে চলো, ফিরে চলো। ছেলেটা রূপককে একরকম টানতে টানতেই সরিয়ে নিয়ে গেল। ছেলেটার গায়ে প্রচন্ড জোর। রূপককে সে মাঠের সামনে নিয়ে এসে বলল, আমি চললাম, তুমিও সাবধানে যাও। রূপক কিছু বলার আগেই ছেলেটা এক ছুটে অন্ধকারে মিলিয়ে গেল। রূপক ভয়ে ভয়ে বাড়ি ফিরল। সেদিন রাতে তার আর ঘুম এলো না। সকালে রূপক স্কুলে গেল, প্রণতোষ বাবুকে খোঁজার চেষ্টা করল। সবাই বলল উনি আসেননি। ক্লাস শেষ করে রূপক তার একজন ছাত্রকে ডেকে জিজ্ঞেস করল, তুমি যেখানে কাল ফুটবল খেলছিলে সেখানে একটা ছেলে বসে খেলা দেখছিল। ছেলেটা লম্বা, রোগা, আর ডান দিকের চোখের তলায় একটা কাটা দাগ আছে। ছাত্রটি ভুরু কুঁচকে বলল, স্যার আপনি কি সন্তুর কথা বলছেন? রূপক কিছু বলার আগে রামু হন্তদন্ত হয়ে ঘরে ঢুকল। হাঁপাতে হাঁপাতে বলল, প্রণতোষ স্যারকে নিশি নিয়ে গেছে, প্রণতোষ স্যারকে নিশি নিয়ে। রূপক স্থির হয়ে গেল। রূপকের মনে পড়ে গেল কালকের কথা, কাল রাতের সেই ডাক। কাল রাতের কথা রূপক রামুকে বলল। রামু শুনে ভয় কাঁপতে লাগলো। ভয় ভয় বলল, স্যার, স্যার এই গ্রামে নিশি এসেছে স্যার। নিশি যখনই আসে দুজন করে মানুষ নিয়ে যায়, ডেকে নিয়ে যায়। তারপর তারপর স্যার গভীর পুকুরে, কুয়োতে বা রেল লাইনের মাঝে ফেলে দেয়। এ ছায়া যে কোনো রূপ নিতে পারে স্যার। সেনা একটা নাম ধরে ডাকে আর নিয়ে যায়। আপনি 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 সাবধানে থাকবেন স্যার, সাবধানে থাকবেন। এই বলে রামু চলে গেল। রূপক তার ছাত্রের দিকে তাকিয়ে বলল, ওই ওই ছেলেটার বাড়ি কোথায় জানো? ছাত্রটি আমতা আমতা করে বলল, স্যার ওর বাড়ি মানে মাঠের ওই দিকেই, মুদির দোকানের সামনে। রূপক স্কুল শেষে মাঠে গেল, কিন্তু ছেলেটিকে দেখতে পেল না। তারপর মুদির দোকানের সামনের বাড়িটির দিকে এগোলো। দরজায় টোকা মারতেই একজন হৃষ্টপুষ্ট চেহারার লোক বেরিয়ে এসে প্রশ্ন করল, কি চাই? রূপক বলল, সন্তু কোথায়? লোকটির মুখ যন্ত্রণায় ভরে গেল। চিৎকার করে বলল, মস্করা হচ্ছে, মস্করা! ভালো ভালো এখান থেকে চলে যান, চলে যান। রূপক অবাক হয়ে গেল লোকটির আচরণে। সে মেসে ফিরল। অনেক কঠিন অঙ্কের সমাধান রূপক নিমেষে করে ফেলে, কিন্তু যা ঘটে চলেছে সেই অঙ্ক সে কিছুতেই মেলাতে পারছে না। রূপকের বড্ড ক্লান্ত লাগছিল। চোখ বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। অনেকক্ষণ শুয়ে থাকল। তারপর একটা অদ্ভুত ডাকে সে চোখ মেলল। কেউ কোমল কণ্ঠে তার নাম ধরে ডাকছে। এ ডাক সে চেনে। এই যে প্রণতোষ বাবুর গলা। রূপক দরজা খুলে মেসের বাইরে বেরিয়ে এলো। এখানে আলো থাকার কথা, কিন্তু নেই। সমস্ত জায়গাটা অন্ধকার। ওই অন্ধকারের মধ্যেও দেখা যাচ্ছে প্রণতোষ বাবুকে। না,
না, এটা প্রণতোষ বাবু নন, এটা হাওয়ায় ভেসে থাকা তার ছায়া মূর্তি। কালকের মাদকীয় সুর আবার আরম্ভ হল। রূপক সম্মোহিতের মতো সেই ছায়াকে অনুসরণ করল। এমন সময় একজন রূপক আর সেই ছায়ার মাঝে এসে দাঁড়ালো। রূপকের ঘোর কাটতে এসে দেখল কালকের ছেলেটা চেপে ধরেছে সেই ছায়ার গলা। বিকট গর্জন করছে ছায়ামূর্তি। রূপক জ্ঞান হারালো। পরের দিন সকালে রূপক চোখ মেলে দেখল সে তার বিছানাতেই শুয়ে আছে। শুনতে পেল দরজায় কেউ টোকা মারছে। দরজা খুলে দিতে ঘরে ঢুকল রামু আর কালকের ছাত্রটি। রূপক অবাক হয়ে বলল, তোমরা এখানে কি ব্যাপার? ছাত্রটি বলল, স্যার, আপনি কাল যে ছেলেটির কথা বলছিলেন, সন্তু স্যার, সকালে তার মৃতদেহ পাওয়া গেছে। নিশি তাকেই প্রথম নিয়ে গেছিল কয়েক মাস আগে। রামু বলল, কিন্তু স্যার জানেন, কাল নিশি কাউরে নিয়ে যায়নি, এরমটা হয় না। রূপকের মাথায় সমস্ত অঙ্কটা মিলে গেল। কাল যে প্রণতোষ বাবু সেজে এসেছিল সে আসলে নিশি, আর যে ছেলেটি রূপককে বাঁচিয়েছিল সে আর কেউ না, সন্তু। সেই ঘটনার পর থেকে গোবিন্দপুরে আর নিশি হানা দেয়নি, কিন্তু এখনো অনেক গ্রামে গঞ্জে নিশির ডাক শোনা যায়। প্রণতোষ, ও প্রণতোষ, এসো, এদিকে এসো। শুনলেন হাড় হিম হরা, নিবেদনে মির্চি প্লাস। মির্চি প্লাস প্রেজেন্টস হাড় হিম হরা। কোয়েলদের গাড়িটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। একদিকে ভালোই হলো, পাহাড়ের কোলে এই লুকিয়ে থাকা অদ্ভুত গ্রামটার কথা জানতেই পারত না ওরা। কোয়েল তার দুই বন্ধু পূর্বা আর জিনির সঙ্গে কলকাতা থেকে পুজোর কদিন ছুটি কাটাতে এসেছে পাহাড়ে। ওরা যে হোটেলটায় থাকছে তার মালিক বেশ মিশুকে। প্রতিদিন সকালে ব্রেকফাস্টের সময় অতিথিদের সুবিধে অসুবিধের কথা জেনে যান। তার সঙ্গে কাছে পিঠে অদ্ভুত সুন্দর জায়গার সন্ধানও দেন। তৃতীয় দিন ব্রেকফাস্টের টেবিলে হোটেল মালিক এক সাহেব ভূতের গল্প বললেন। একটা ব্রিটিশ আমলের ভূত বাংলোর খোঁজ পেতেই তিনজনেরই মাথার পোকা নড়ে উঠল। তাড়াতাড়ি বেরিয়ে পড়ল তিন বন্ধু। হোটেলের মালিক নেপালি ড্রাইভার তামাংকে ঠিক করে দিলেন তাদেরকে সেখানে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু রাস্তার মাঝখানেই গাড়িটা গেল বিগড়ে। তামাং হাঁটা লাগালো মেকানিকের খোঁজে। হাতে তখন অনেকটা সময়, তাই আশপাশ ঘুরে দেখতে থাকলো ওরা। এভাবে যে কতক্ষণ কেটে গেছে কোয়েলের কোনো হুঁশই ছিল না। হঠাৎ তার চমক ভাঙল পূর্বার কথায়। কিরে, এবার চল, অনেকক্ষণ তো হলো, আর জিনিই বা কোথায় গেল? কোয়েল অবাক হয়ে বলল, এই তো আমাদের পিছন পিছন আসছিল। একটু দূরে পাহাড়ের ঢালের নিচ থেকে যিনি চিৎকার করে বলে উঠল, কোয়েল, পূর্বা, এদিকে একবার শিগগির আয়।
কোয়েলরা সেখানে পৌঁছে দেখল পাহাড়ের ঢালের কয়েক মিটার নিচ থেকে একটা বিরাট সমতল মাঠের মতো অংশ। সেখানে ছোট ছোট লাল রঙের কাঠের বাড়ি, বাড়ির সামনে বাগান, বাগানে বিভিন্ন ধরনের লাল লাল সব ফুল ফুটে আছে, লালচে পাথরে তৈরি সব সরু সরু রাস্তা, সমস্তটা যেন সুন্দর হাতে আঁকা লাল রঙের ছবির মতো। হঠাৎ পাহাড়ের কোলে লুকানো এই আজব লাল একটা গ্রাম দেখে কোয়েলদের মনটা খুশিতে ভরে উঠল। যিনি উচ্ছ্বাসের সাথে বলল, সাহেবের ভূত বাংলো দেখে আর কাজ নেই। উঁচু নিচু পাহাড়ের মধ্যে এমন হঠাৎ খোলা সমতল জায়গা আমি জীবনে দেখিনি। ইংরাজিতে মনে হয় কি একটা বলেও বেশ এই রকমের ভৌগোলিক অঞ্চলকে। যা বলে বলুক, আমি তো গ্রামের ভেতর ঢুকছি। কথাগুলো বলতে বলতেই কোয়েল পাথরের ঢাল বেয়ে তত্তর করে নেমে গেল নিচে। পিছন পিছন জিনি আর পূর্বা। কিন্তু গ্রামের সীমানায় ঢুকতেই একটা ছোট্ট খটকা মতো লাগলো ওদের। গ্রামের সমস্ত লোকজন কেউ ওদেরকে যেন দেখেও দেখছে না। কোয়েলরা লক্ষ্য করল চারপাশের বাতাসে একটা পচা গন্ধ ভেসে বেড়াচ্ছে। কানের ভেতর হাওয়ার শো শো শব্দ ছাড়া আর কিছুই যেন তারা শুনতে পাচ্ছে না। এগোতে এগোতে ওরা তিনজন দেখল একটা বিরাট পাথরের ছাইয়ের উপর খোদাই করে দেবনাগরী অক্ষরে লেখা কোরাংভিলা। তিনজনেরই বুকটা এবার ভয়ে ঢিপ ঢিপ করতে লাগলো। এই নামটা তারা এর আগে শুনেছে। কোয়েলদের হোটেল মালিক দ্বিতীয় দিন ব্রেকফাস্টের সময় একটা গ্রামের গল্প মজার ছলে বলেছিলেন তাদের। অনেককাল আগেই পাহাড়ের কোলে কোরাংভিলা বলে একটা গ্রাম ছিল। কোনো পাহাড়ি দেবীর অভিশাপে নাকি এক অজানা কারণে কোরাংভিলার সমস্ত গ্রামবাসীর জীব রাতারাতি একসাথে খসে পড়ে যায়। কিছুদিন পর থেকে আশপাশের গ্রামবাসীরা লক্ষ্য করতে থাকে ধীরে ধীরে সম্পূর্ণ কোরাংভিলা গ্রামটাই পাহাড়ের কোলে ভ্যানিশ হয়ে গেছে। তারপর অবশ্য কেউ কেউ নাকি হঠাৎ করে দেখা পেয়ে গেছে সেই কোরাংভিলা গ্রামটার, এবং তারা তার প্রমাণ হিসেবে দেখিয়েছে চিরতরে খসে পড়া তাদের জিভের অংশগুলোকে। কোয়েলরা এবার দূরে পাহাড়ের ঢালের দিকে প্রাণপণ দৌড়াতে শুরু করল। কিন্তু ততক্ষণে তারা বুঝতে পারছে তাদের মুখের ভেতর জিভের তলাটায় শুরু হয়ে গেছে এক অপরিসীম যন্ত্রণা। শুনলেন হাড় হিম হরর, নিবেদনে মির্চি প্লাস। মির্চি প্লাস প্রেজেন্টস হাড় হিম হরর। সদর স্ট্রিট থেকে খানিক দূর এগিয়ে গেলেই দেখা যায় সেই বেনামি দোকানটা। রাস্তার ধারে ভিন্ন রঙের আলো দিয়ে সাজানো হোটেল, পানশালা। জায়গাটা বিশেষ সুবিধের নয়, তবে পুলিশের চাকরি তো, তাই জীবনবাবুকে মাঝে মধ্যেই এখানে টহল দিতে আসতে হয়। বেশ কয়েকদিন ধরেই একটা নেশা চক্রের মূল পাণ্ডাকে ধরবেন বলে জীবনবাবু ওত পেতে রয়েছেন, কিন্তু আজ অবধি হতাশা ছাড়া আর কিছু খুঁজে পাননি। এখন রাত প্রায় 9টা বাজে। সদর স্ট্রিটের সেই দোকানটার সামনে দুজন ছোকরা মোবাইলে মুখ গুঁজে দাঁড়িয়েছিল। জীবনবাবুকে আসতে দেখেই দৌড় লাগালো। এই সদর স্ট্রিট এলাকায় মোটামুটি সবাই জীবনবাবুকে চেনে। জীবনবাবু দোকানের কাঁচে টোকা মারলেন। দোকানের ভেতরে হলুদ রঙের একটা আলো জ্বলছে, আর সেই আলোতেই দোকানের মধ্যে থরে থরে সাজানো মুখোশগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। জীবনবাবু গোপন সূত্রে খবর পেয়েছেন যে এই দোকানে সন্ধ্যের পর বেআইনি মাদকের ব্যবসা হয়। আজকে উনি সেই বিষয়টাই খতিয়ে দেখতে এসেছেন। উনি আরেকবার কাঁচে টোকা মারলেন। এবার
ভেতর থেকে একজন অল্প বয়স্কা মহিলা বেরিয়ে এলেন। ইয়েস স্যার, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? জীবনবাবু একবার তার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে কড়া গলায় বললেন, দোকানের মালিককে একবার ডাকুন। ভদ্রমহিলা অস্পষ্ট বাংলায় বলে উঠলেন, স্যার এখন তো দোকানে কেউ নেই, আপনি ভিতরে এসে বসুন, আমি অ্যালফ্রেডকে ডেকে দিচ্ছি। ইউ প্লিজ ওয়েট। ভদ্রমহিলা দোকানের ভেতরে চলে গেলেন। জীবনবাবু এবার চারপাশটা ভালো করে দেখলেন। দোকানটা খুব একটা বড় নয়, অসংখ্য মুখোশ সাজানো রয়েছে দেওয়াল জুড়ে। নানান রঙের ছোট বড় বিভিন্ন ধরনের মুখোশ। কয়েকটা মুখোশ দেখলে রীতিমতো ভয় করবে। জীবনবাবু দোকানের সামনের জায়গাটায় গা এলিয়ে বসলেন। সামনের রাস্তায় লোকজনের ভিড় কমে আসছে। কিছুক্ষণের মধ্যেই একটা ছেলে ভেতর থেকে বেরিয়ে এলো। শান্ত গলায় বলল, ইয়েস স্যার, মাই সেলফ অ্যালফ্রেড, হোয়াট ইজ দ্য ম্যাটার? জীবনবাবু চেয়ার থেকে উঠলেন। দোকানের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পায়াচারি করতে শুরু করলেন। তারপর বললেন, দোকানের লাইসেন্স আছে? অ্যালফ্রেড এরকম কোনো প্রশ্ন আশা করেনি। তার কপালে ভাঁজ পড়ল, কিন্তু সে খুব স্মার্ট। সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে বলল, স্যার এখানে ব্যবসা বহুদিন ধরে করছি, আমাদের ভালো রেপুটেশন আছে। আমাদের এই মুখোশ বহু জায়গায় এক্সপোর্ট হয়, আমাদের লাইসেন্স থাকবে না? কই দেখান দেখি লাইসেন্সটা। অ্যালফ্রেড এবার ওই প্রথমে আসা মেয়েটির দিকে তাকালো। চোখে চোখে কথা বলে নিল ওরা। তবে জীবনবাবু সেসবে বিশেষ পাত্তা দিলেন না। মনে মনে ভাবলেন, ঠিক জায়গাতেই বড়শি গেঁথেছেন উনি। জীবনবাবু একটা মুখোশের সামনে দাঁড়িয়ে বললেন, আচ্ছা, এই মুখোশ আপনারা কোথায় তৈরি করেন? এই তো আমাদের ওয়ার্কশপ আছে দোকানের পিছনেই, চলুন আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের এই মুখোশের একটা স্পেশাল ফিচার আছে, এই মুখোশগুলো চোখ অন্ধকারে জল করে। আসুন না স্যার, একবার দেখে যান। জীবনবাবু মনে মনে হেসে বললেন, অ্যালফ্রেড চেষ্টা করছে লাইসেন্সের ব্যাপারটা অন্য কথা দিয়ে চাপা দিতে। আমি সবই বুঝতে পারছি। তবু জীবনবাবুর তাড়া তো নেই কোনো। উনি বললেন, চলো তাহলে আগে মুখোশ বানানো দেখে আসি, তারপর না হয় দোকানের লাইসেন্স দেখব। নিশ্চয়ই নিশ্চয়ই। এই বলে অ্যালফ্রেড জীবনবাবুকে দোকানের পেছনে নিয়ে গেল। অন্ধকার একটা ঘর পেরিয়ে অন্য একটা ঘরে পৌঁছল দুজনে। গন্তব্যে পৌঁছে জীবনবাবুর চক্ষু চড়ক গাছ। বিশাল বড় একটা হলবে, তার এক পাশে ডাঁই করে রাখা অসংখ্য মুখোশ, অন্য পাশে দুজন কারিগর এক মনে কাজ করে চলেছে। অ্যালফ্রেড ওদের দুজনের দিকে এগিয়ে গিয়ে বলল, আর কতক্ষণ? বয়স্ক কারিগর অ্যালফ্রেডের দিকে মুখ তুলে তাকিয়ে মৃদু হাসল, ভাঙা গলায় বলল, এই তো সাহেব, চোখগুলো খালি লাগানো বাকি আছে। জীবনবাবু এক দৃষ্টে মেঝেতে ফেলে রাখা মুখোশগুলো দেখছিলেন। ওর মধ্যে থেকেই একটা মুখোশ হাতে নিয়ে জিজ্ঞেস করলেন, এগুলো কি মানুষ পড়তে পারে নাকি শুধু ঘর সাজানোর জন্য? অ্যালফ্রেড মৃদু হেসে উত্তর দেয়, আমরা মুখোশ বানাই স্যার, এবার সেটা মানুষ পড়বে না কি ঘর ডেকোরেট করবে আমরা জানি না। তবে ওই যে আপনাকে বললাম, আমাদের মুখোশের একটা স্পেশাল ফিচার আছে, অন্ধকারে ওদের চোখগুলো জল করে। একবার দেখবেন নাকি? জীবনবাবু মুখোশটা হাতে নিয়ে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন। সাধারণত মুখোশের চোখের জায়গাটা ফুটো থাকে, কিন্তু এদের মুখোশে ওই জায়গাটায় চোখের মতো দেখতে খুব পাতলা ফিনফিনে একটা আস্তরণ রয়েছে। জীবনবাবুর বেশ কৌতূহল হলো। চোখের জায়গাটা আঙুল দেখিয়ে বললেন, এইগুলো কি দিয়ে বানানো হয়েছে? অ্যালফ্রেডের ঠোঁটের কোণে মৃদু হাসি খেলে গেল। ঘরের আলোটা বন্ধ করি স্যার, তাহলে সব বুঝতে পারবেন। অ্যালফ্রেড দুজন কারিগরকে ঘর থেকে বেরিয়ে যেতে বলল, আর বেরোনোর সময় আলো নিভিয়ে দিতে বলল। এক মুহূর্তেই ঘরের আলো নিভে গেল। জীবনবাবুর হাতে একটা মুখোশ। অ্যালফ্রেড পাশে এসে দাঁড়ালো।
জীবনবাবু অবাক হয়ে দেখলেন মুখোশের চোখগুলো জলজল করছে। এক ঝলক দেখলে মনে হবে মুখোশের চোখগুলোতে নিয়ন আলো লাগানো হয়েছে, কিন্তু খানিক্ষণ মন দিয়ে দেখলে স্পষ্ট বোঝা যাবে ওই চোখগুলো আস্তে আস্তে জীবন্ত হয়ে উঠছে। জীবনবাবু মুখোশটা আরো শক্ত করে ধরলেন, আর ঠিক তখনই মুখোশের চোখ জোড়া বন্ধ হয়ে নিমেষেই আবার খুলে গেল। এরকম অস্বাভাবিক ঘটনা ঘটবে জীবনবাবু আশা করেননি। সঙ্গে সঙ্গে হাত থেকে মুখোশটা ছুঁড়ে ফেলে দিলেন জীবনবাবু। ভয়ে চিৎকার করে উঠলেন, এটা কি কি এটা? অন্ধকার ঘর, পাশে দাঁড়িয়ে থাকা অ্যালফ্রেড বিকট হাসি জুড়েছে। বলেছিলাম না আমাদের মুখোশের একটা স্পেশাল ফিচার আছে। আমরা মুখোশে আসল চোখ ব্যবহার করি, 100% অরিজিনাল। তাই রাত হলে ও চোখগুলো জেগে ওঠে। এক্ষুনি আলো জ্বালাও। কেন স্যার, আরো কয়েকটা মুখোশ দেখুন না। এই নিন ধরুন। না না, কেন স্যার, ধরুন না মুখোশটা। অ্যালফ্রেড জীবনবাবুর আরো কাছে সরে এলো। অন্ধকারের মধ্যেও অ্যালফ্রেডের চোখ দুটো স্পষ্ট দেখা যাচ্ছে। জীবনবাবুর একদম সামনে এসে দাঁড়ালো অ্যালফ্রেড, শীতল গলায় বলল, আপনার চোখ দুটো তো ভারী সুন্দর, খুব ভালো মুখোশ বানানো যাবে ওই চোখ দিয়ে। জীবনবাবু এক দৌড়ে ঘর থেকে বেরোনোর চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। জীবনবাবু কিছুই দেখতে পাচ্ছেন না। খুব কাছ থেকে অ্যালফ্রেডের হাসির শব্দ খালি শোনা যাচ্ছে। কি হলো স্যার, একটা মুখোশ হাতে নিয়ে দেখুন। দেখুন না, এই মুখোশে আপনার চোখ দুটো খুব ভালো মানাবে। শুনলেন হার হিম হরর, নিবেদনে মির্চি প্লাস। মির্চি প্লাস প্রেজেন্টস হার হিম হরর। মনীষারা পিকনিক করতে এসেছে। ওরা মোট 13 জন। মনীষার কলেজ লাইফের সব বন্ধুরা মিলে বছরে এই একটা দিন সমস্ত কাজের ব্যস্ততা সরিয়ে রেখে এই পিকনিকটা অ্যারেঞ্জ করে। আসলে ওদের গ্রুপের মোট সদস্য সংখ্যা 14 জন, কিন্তু অনেক চেষ্টা করেও বরুণ কিছুতেই অফিসে ছুটি ম্যানেজ করতে পারেনি। ভুবনডাঙ্গা নামে একটা অদ্ভুত দ্বীপে পিকনিকটা আয়োজন হয়েছে। সকালে একটা লোক বোটে করে ওদের ছেড়ে দিয়ে যাবে, আর বিকেলবেলা সেই বোটই এসে আবার এই দ্বীপটা থেকে নিয়ে যাবে। এই দ্বীপে মোবাইলের টাওয়ার পাওয়া যায় না, ফলে বাইরের দুনিয়ার সঙ্গে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে একেবারে দুশ্চিন্তামুক্ত কিছুটা সময় কাটানোর লোভ মনীষারা হাতছাড়া করতে চায়নি। পিকনিক স্পট হিসেবে বেশি নামডাক হয়নি এই জায়গার, না হলে এত তাড়াতাড়ি এত সুন্দর জায়গার বুকিং পাওয়া বেশ কঠিন হতো। মনীষা ফয়েলে মোড়া খাবারগুলো একে একে খুলতে শুরু করলো। বাকিদের মধ্যে আরও 2-3 জন এগিয়ে এসে মনীষার সাথে খাবার ডিস্ট্রিবিউশনে তাকে সাহায্য করতে লাগলো। হঠাৎ একটা মোটরের আওয়াজে সবাই সাগরের দিকে তাকিয়ে দেখল একটা স্পিড বোটে করে বরুণ দ্বীপের সামনে এগিয়ে আসছে। সবাই অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকলো। পাড়ে এসে বোট থেকে নামতে নামতে বরুণ চেঁচিয়ে বলে উঠল, তোদের কেমন চমকে দিলাম বল? তোরা ভেবেছিলিস তো আমাকে ছাড়াই মজা করে নিবি? মনীষা বলল, কিন্তু কে তোকে স্পিড বোট নিয়ে একা আসতে দিল? স্পিড বোট চালানোই বা শিখলি কোত্থেকে? বরুণ হেসে বলল, হ্যাঁ, ইচ্ছে থাকলে উপায় হয়। তাছাড়া একটা বোট জোগাড় করে সেটা কোথাও নিয়ে আসাটা এমন কিছু বড় ব্যাপার নয়।
অন্তত যতদিন এই দেশে ঘুষ বলে একটা জিনিস আছে ততদিন তো নয়। মনীষা বলল, থাক বুঝেছি, অনেক নায়ক সাজা হয়েছে। তুই কি সকালে জল খাবার এখানে খাবি না বাড়ি থেকে খেয়ে দিয়ে বেরিয়েছিস? আরে খাবো খাবো, কিন্তু তার আগে ওই দিকটা একবার চল তো, তোকে আমার কিছু বলার আছে। বরুণ মনীষার হাত ধরে তাকে ভুবনডাঙ্গা দ্বীপের দক্ষিণে একটা ছোট্ট জঙ্গলের মতো জায়গায় নিয়ে এলো। পকেট থেকে হীরের আংটিটা বের করে সবে মনীষাকে বিয়ের প্রস্তাব দিতে যাবে বরুণ, তখনই আকাশ কালো করে শুরু হলো বৃষ্টি। সাথে উঠল প্রবল ঝড়। দ্বীপের ঠিক মাঝখানে অ্যাসবেস্টাস ছাউনি দেওয়া একটা বিরাট চারপাশ খোলা জায়গা, যার সম্পূর্ণ মেঝেটা লালচে কালো রঙের এক ধরনের চকচকে পাথরে মোড়া। মনীষা আর বরুণ জঙ্গলের ভিতর থেকে সেদিকে আসার সময় পরপর বেশ কতগুলো বাজ পড়ার শব্দে চমকে উঠল। খুব কাছ থেকে সেগুলো শব্দ শুনল এবং আলোর ঝলকানি প্রত্যক্ষ করল ওরা। কিন্তু দ্বীপের ওই ছাউনি ঢাকা অংশটা এসে মনীষা আর বরুণ দুজনেই বেশ অবাক হয়ে গেল। তাদের বাকি বন্ধুদের কোনো পাত্তা নেই। বৃষ্টির মধ্যেই বরুণ একটু এদিক ওদিক এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করল, কিন্তু কোথাও কেউ নেই। পিকনিকের সব জিনিসপত্র, টেবিল চেয়ার খাবার দাবার ঠিক যেখানে যেমন ছিল সেই একই জায়গায় বৃষ্টিতে ক্রমাগত ভিজে চলেছে। শুধু মানুষগুলো ভ্যানিশ। 12টা জলজ্যান্ত মানুষের এভাবে একটা দ্বীপ থেকে উধাও হয়ে যাওয়াটা কি করে সম্ভব হতে পারে সেটা মনীষা আর বরুণ কিছুতেই ভেবে পেল না। এমন সময় একজন অদ্ভুত দর্শন বৃদ্ধ তাদের সামনে আচমকা এসে দাঁড়ালো। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, তোমরা দুজন আর তোমরা যাদের খুঁজছ তারা এখন দুটো আলাদা জগতের বাসিন্দা। ওদের আর তোমরা দেখতে পাবে না গো। আমাকে দেখতে পাচ্ছ, তার কারণ আমিও তোমাদের জগতের বাসিন্দা। আজ থেকে অনেক বছর আগে এই দ্বীপে আমি একবার একটা ছোট্ট ডিঙি নৌকো করে লাল কচ্ছপ ধরতে এসেছিলাম। হঠাৎ বুকের কাছটায় একটা ব্যথা করে উঠল যেন। ব্যাস, তারপর আর কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন থেকে এই দ্বীপে আমি আটকে আছি। কি আমার কথা কিছু বুঝতে পারছো না তো? আমার সাথে এসো তোমরা দুজন, এসো এসো। এই বলে সেই বৃদ্ধ তাদের দুজনকে জঙ্গলের সেই অংশে নিয়ে গেল একটু আগে যেখানে বরুণ মনীষাকে প্রেম নিবেদন করতে যাচ্ছিল। সেখানে পৌঁছে বরুণ আর মনীষা দেখল সদ্য বাজ পড়ে ঝলসে যাওয়া তাদের দেহ দুটো মাটিতে আড়ষ্ট হয়ে পড়ে আছে, আর বৃষ্টির জল সেই দেহগুলোকে অবিরাম ধুয়ে দিয়ে যাচ্ছে। শুনলেন হাড় হিম হরা, নিবেদনে মির্চি প্লাস। মির্চি প্লাস প্রেজেন্টস হাড় হিম হরা। অনেকক্ষণ ধরেই পায়চারি করছে টুকুন। খুব তাড়ায় আছে ও, কিন্তু কিছুতেই ক্যাব বুক করতে পারছে না। 3টে ক্যাব ক্যান্সেল করলো পরপর। এবার একটা 15 মিনিট দেখাচ্ছে। ক্যাব ড্রাইভারকে টুকুন ফোন করে বলল,
হ্যাঁ দাদা, আপনি কোথায় আছেন? লোকেশন বুঝতে পেরেছেন? আসছেন তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসুন। ভাগ্যিস হাতের সময় নিয়ে ক্যাব বুক করতে শুরু করেছিল। এরকম অদ্ভুত কুয়াশা বহু বছর দেখেনি টুকুন। ভোর 5টায় উঠেছে আজও। ঘুম ঘুম চোখে রাজারহাটে 7 তলার নিঃসঙ্গ ফ্ল্যাটের কাঁচের জানলার পর্দা সরিয়ে দেখল কাঁচগুলো সব শিশিরে ভেজা। বাইরে কালো মেঘে অন্ধকার হয়ে আছে। অফিসের একটা মেসেজ এলো, মুম্বাই এয়ারপোর্টে অফিসের গাড়ি থাকবে। ড্রাইভার আর গাড়ির ডিটেল পাঠিয়েছে। বর্তমানে নামী সফটওয়্যার কোম্পানির উচ্চপদস্থ কর্মী হলেও মফস্বলের মেধাবী ছাত্র টুকুন বরাবরই মুখচোরা। এই শহরটাকে কোনোদিনই ঠিক নিজের বলে মনে হয় না ওর। বন্ধু বান্ধব নেই, এমনিতে কোনো রকম নেশা নেই, তবে নিজের নাম পরিচয় গোপন করে খোলা প্রোফাইল থেকে সোশ্যাল মিডিয়ায় চ্যাট করাটা ক্রমশ নেশাতেই পরিণত হয়েছে ওর। মোবাইল চেক করতে করতে নিচে নামলো টুকুন। যাক, গাড়িটা এসেছে। ওহ, থ্যাংক ইউ দাদা, আপনি ক্যান্সেল করলে বিপদে পড়ে যেতাম, ফ্লাইট মিস হয়ে যেত। বাইরেটা পুরো সাদা হয়ে আছে। ল্যাম্প পোস্টের আবছা আলো যেখানে পড়ছে সেখানে একটু হালকা কমলা আভা ছাড়া আর কিছু বোঝা যাচ্ছে না। এই অলমোস্ট জিরো ভিজিবিলিটিতেও যতটা জোরে সম্ভব গাড়ি চালানোর চেষ্টা করছে ড্রাইভার। ওয়েব চেক ইন করে নিল টুকুন। এবার একটু গরম লাগছে, কেমন একটা দমবন্ধ পরিবেশ। এই ঠান্ডায় এসি চালানোর প্রশ্নই নেই। একটা জানলার কাঁচ একটু নামিয়ে দেওয়া মাত্রই গাড়ির ভেতরে ফুসফুস করে কুয়াশা ঢুকে এলো। তাড়াতাড়ি কাঁচ তুলে দিল টুকুন। ছোটবেলার কথা মনে পড়ল। মুখ হাঁ করে নিঃশ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে কেমন মুখ থেকে ভকভক করে গরম হাওয়া বেরিয়ে আসত। এমন কুয়াশা ঢুকেছে মনে হচ্ছে যেন পাশে বসে আরেকজন কেউ নিঃশ্বাস নিচ্ছে। গাটা বেশ ছমছম করে উঠল ওর। এদিকে হর্নের চোটে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। কানের পোকা বের করে দিয়ে পাশ দিয়ে এক একটা করে গাড়ি যাচ্ছে, আর উল্টো দিক থেকে আসা গাড়িগুলোর কুয়াশা চিরে আসা হেডলাইটের আলোয় চোখ ধাঁধিয়ে যাচ্ছে। মোবাইলে মেসেজ আসে, মন পাখি ফলোইং রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। আরেকটা মেসেজ আসে, আরে একটার পর একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে আর আপনা থেকেই অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে। কিভাবে? টুকুন ভাবলো নির্ঘাত ভাইরাস ঢুকেছে ওর ফোনে, বা হ্যাকও হতে পারে। এবার চ্যাট বক্স থেকে ভয়েস কল আসছে। মন পাখি কল করছে। ডিপি একটা পাখির ছবি। হাই, টক টু মি। টুকুন ড্রাইভারের কান বাঁচিয়ে গলা নামিয়ে জিজ্ঞেস করে, হাই, হু আর ইউ? কেন মন পাখি? কাম অন, এটা তো। বিদ্রুপ মেশানো হাসি হেসে মন পাখি বলল, ফেক আইডেন্টিটি, রাইট? আর তুমি অনলি লাভার বয়, তুমিও তো ফেক। আমরা সবাই ফেক, তাই না? তির্যক মন্তব্যের সঙ্গে গলার আওয়াজটা এত চেনা, কিন্তু কিছুতেই মনে পড়ছে না। ওপার থেকে এবার সেই মহিলা জিজ্ঞেস করল, আমার কোনো বন্ধু নেই, এত একা লাগে, তোমার গার্লফ্রেন্ড আছে? টুকুন মনে মনে ভাবল, এই মন পাখি নির্ঘাত কোনো নিঃসঙ্গ স্কুল বা কলেজ পড়ুয়া। ও এই নিঃসঙ্গতাকে খুব ভালো করে চেনে। ওপারের কণ্ঠস্বর এবার একটু অধৈর্য। কি হলো, টক টু মি, আমার সঙ্গে কথা বলো টুকুন। এ কি, ওর নাম জানলো কিভাবে? নিশ্চয়ই পরিচিত কেউ মজা করছে। মহিলা কণ্ঠ আবার বলল, তুমি আমাকে সত্যি চিনতে পারছো না? কত কথা বলতাম আমরা, তুমি দেখা করবে কথা দিয়েছিলে। টুকুন ভাবল, দেখা করার কথা দিয়েছিল? এরকম তো সে কতজনকেই বলে থাকে তার অনলি লাভার বয় প্রোফাইল থেকে।
সেসব আবার কেউ সিরিয়াসলি নেয় নাকি? টুকুন বলল, তোমার সঙ্গে তো আজই প্রথম কথা হচ্ছে। মন পাখি বলল, আমাকে ভোরের কলকাতা দেখাবে বলেছিলে, গঙ্গার ধারে ভাঁড়ে করে দুধ চা, ভোরের প্রথম ট্রেন ধরে শিয়ালদা আসতে বলেছিলে। এবার টুকুন উত্তেজিত হয়ে বলল, ও টুপুর, হ্যালো হ্যালো হ্যালো। না, কলটা কেটে গেল। টুকুনের এবার মনে পড়েছে, হালকা ঠাট্টাই আর কি করতে করতে মেয়েটা কখন যে বেশ সিরিয়াস হয়ে গেছিল বুঝতেই পারেনি টুকুন। দিন দুয়েক এড়িয়ে চলছিল। যেদিন সারা রাত টেক্সট আর ভয়েস কল করার চেষ্টা করেছিল চ্যাট বক্সে, সেদিন ব্লক করে দিয়েছিল। মেয়েটা বাড়ি ছেড়ে বেরিয়ে আসবে বলছিল। বাচ্চা মেয়ে সবে কলেজে ঢুকেছে, বাড়িতে মা বাবার ঝামেলা, কলেজে মানিয়ে নিতে পারছে না। সেই সময় টুকুনকেই আঁকড়ে ধরেছিল। এই ঘটনা মাস 6 আগেকার। একটু খারাপ যে লাগেনি তা নয়, কিন্তু কিছু করারও ছিল না। টুকুন ভাবল, এদিকে মোবাইলে নো ইন্টারনেট দেখাচ্ছে, ব্লক করা যাবে না এখন। যাকে একদিকে ভালোই, এমনি ফোন নাম্বার তো নেই, ইন্টারনেট না থাকলেও কল করতেও পারবে না। তবে নামটা জেনে গেছে, এটা একটু চিন্তার বিষয়। জানলো কি করে? তাও আবার ডাক নাম। হঠাৎ গাড়িটা কিছুতে ধাক্কা খেয়ে সজোরে ব্রেক কষে দাঁড়ালো। মোবাইলটা ছিটকে গেল সামনে সিটের তলায়। ড্রাইভার গাড়ি থেকে নেমে দেখতে গেল। এদিকে গাড়ির ভেতর সাফোকেশনটা বাড়ছে। নিচু হয়ে মোবাইল তোলার চেষ্টা করল টুকুন। ফিস ফিস করে গাড়ির ভেতরেই একটা কণ্ঠস্বর ভেসে আসলো, আমাকে ঠকালে কেন? টুকুনের গলা কাঠ হয়ে যায়। ও বুঝতে পারে না কোথা থেকে আওয়াজটা আসলো। কণ্ঠস্বর থামল না, বরং আরো এগিয়ে এসে বলল, সেদিন বাড়িতে এত অশান্তি, সারা রাত তোমাকে যোগাযোগ করার চেষ্টা করলাম। টুকুন কোনো মতে বলল, তুমি তুমি কোথায়? কোথায় তুমি? এই তো এখানে। এবারের আওয়াজটা এলো টুকুনের পাশ থেকেই। ও তাকিয়ে দেখল, আবছা একটা ছায়ামূর্তি বসে আছে। গাড়ির ভেতরটা কনকনে ঠান্ডা হয়ে এলো। ছায়ামূর্তি বলল, সেদিন ভোর রাতে স্টেশনে এসে দেখলাম আমাকে ব্লক করে দিয়েছ। গাড়ির বাইরে থেকে ড্রাইভার জানলার কাঁচে ধাক্কা দিতে থাকলো। গাড়ির ভেতরে সেই ছায়ামূর্তি টুকুনের দিকে আরো ঘেঁষে আসলো। ফিস ফিস করে বলল, আমাকে কিন্তু আর ব্লক করতে পারবে না, আর ঠকাতে পারবে না, আর পারবে না। টুকুন প্রাণপণে দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু পারল না। ওদিকে ড্রাইভারও চেষ্টা করে চলেছে। হঠাৎ টুকুনের মনে হলো ওর বুকের কাছটায় প্রবল যন্ত্রণা করছে। টুকুন জ্ঞান হারালো। শুনলেন হার হিম হরা, নিবেদনে মির্চি প্লাস। মির্চি প্লাস প্রেজেন্টস হার হিম হরা। সুমন ও তার 2 বন্ধু সমরেশ আর প্রসূন গরমের ছুটি কাটাতে বিক্রমপুর গ্রামে এসেছে। এই সময় এই গ্রামে বড় করে মেলা হয়। সমরেশ আর সুমন ডাকাবুকো ধরনের, কিন্তু প্রসূন খুবই ভীতু। 3 জন এখন নাগরদোলায় বসে অপেক্ষা করছে।
মোটরের আওয়াজ ভেসে এলো। আস্তে আস্তে হাওয়ায় উঠে গেল ওরা। ঠিক দোতলা বাড়ির সমান উঠে থেমে গেল। প্রসূন চিৎকার করে বলল, নামিয়ে দাও কাকু, আর উঠবো না, আর উঠবো না, বড্ড ভুলে গেছে। আর তোরা বল না, হাসছিস কেন? সুমন আর সমরেশের ভারী মজা লাগলো, আর প্রসূন ভয় গুটিসুটি হয়ে বসে রইল। নাগরদোলা থেকে নেমে দোকানগুলোর সামনে গেল ওরা। ওরা যে যার মতো কেনাকাটা করতে গেল। সমরেশের চোখে পড়ল একটা আয়নার দোকান। সমরেশ সেই দোকানটার সামনে গেল। দোকানের লোকটা বয়স্ক। সে সমরেশকে আসতে দেখে বলল, আসুন বাবু, আসুন। আয়না দেখেন বাবু, সুন্দর সুন্দর আয়না দেখেন। সমরেশ একটা আয়না হাতে তুলে নেয়। বৃদ্ধ দোকানদারের উদ্দেশ্যে বলল, এই আয়নাটার দাম কত? দোকানদার বলল, এই জাদুই আয়না আছে, এই আয়না জাদু দেখায়, কিন্তু মাঝে মাঝে বড্ড শয়তানি করে। এর জন্য 20 টাকা দিলেই হবে। সমরেশ মনে মনে ভাবে, ওর খাওয়া ব্যবসায়ী, জিনিস বেচার জন্য ঢপ দিচ্ছে, কিন্তু খুব কম দামে এত ভালো জিনিসটা পাচ্ছি, হাতছাড়া করলে হবে না। ও টাকা মিটিয়ে আয়নাটা নিয়ে দোকান থেকে বেরিয়ে আসে। সমরেশ নেড়ে চেড়ে আয়নাটা দেখতে থাকে। হঠাৎ আয়নাটা বড্ড ঝাপসা লাগে। সমরেশ পকেট থেকে রুমাল বার করে আয়নার কাঁচটা মোছে। তারপর সমরেশ দেখতে পায় কাঁচের আয়নায় একটা মুখ দেখা যাচ্ছে। মুখটা পরেশ কাকুর, সমরেশের বাবার বন্ধু। সমরেশ চোখ কচলায়, তারপর আর কিছু দেখতে পায় না। তারপর আয়নাটা ব্যাগে ঢুকিয়ে হাঁটতে থাকে। সুমন আর প্রসূন একটা জিলিপির দোকানের সামনে দাঁড়িয়েছিল। তাদের কাছে গিয়ে বলল, এ কি রে, তোরা একা একাই খেয়ে নিচ্ছিস? প্রসূন জিলিপি খেতে খেতে বলল, কোথায় ছিলি তুই? সমরেশ বলল, একটা আয়না কিনলাম, চ বাড়ি চ, দেখাবো। বাড়ি ফিরল ওরা। সুমন আর প্রসূন রান্নাবান্না দেখতে গেল। সমরেশ আয়নাটা নিয়ে নাড়াচাড়া করছিল। এই আয়নার একটা মোহ আছে, যেটা কাটিয়ে ফেলা খুব মুশকিল। হঠাৎ সমরেশের ফোনটা বেজে উঠল। সমরেশ ফোনটা রিসিভ করতেই ওদিক থেকে সমরেশের বাবার গলা ভেসে এলো। কি রে, কি করছিস? সমরেশ বলল, এই তো মেলা থেকে ফিরলাম, খেতে যাবো এখন। তুমি কি করছো? আর বলিস না, হসপিটালে যাচ্ছি। তোর পরেশ কাকু মারা গেছেন, বুঝলি, অ্যাক্সিডেন্টে, স্পট ডেড। সমরেশের মনে পড়ে যায় মেলায় কেনা আয়নায় দেখেছিল পরেশ কাকুর ছবি। সমরেশের আশপাশের পরিবেশটা নিস্তব্ধ হয়ে যায়। মাথায় একটাই কথা ঘুরতে থাকে, এ আয়না জাদু আয়না আছে, এ আয়না জাদু দেখায়। সমরেশ হাতে তুলে নিল আয়নাটা। আয়নাটার কাঁচ আবার ঝাপসা হয়ে গেছে। ও রুমাল নিয়ে কাঁপা কাঁপা হাতে আয়নার কাঁচটা আবার মোছে। এবার ফুটে ওঠে সেই বৃদ্ধ দোকানদারের মুখ, যার কাছ থেকে আয়নাটা কেনা। সমরেশ কাউকে কিছু বলে না। পরের দিন সন্ধেবেলা ওরা আবার মেলায় গেল।
সমরেশ প্রথমেই আয়নার দোকানে গেল, গিয়ে দেখল সেখানে সেই বৃদ্ধ ভদ্রলোক আর নেই, তার জায়গায় একজন জোয়ান ছেলে বসে। সমরেশ জিজ্ঞেস করল, এই দোকানে একজন বয়স্ক লোক বসতেন, উনি কোথায়? ছেলেটা বলল, উনি আমার জেঠু, কালকে রাতে হৃদরোগে মারা গেছেন। এইবার সমরেশের একটু ভয় করতে শুরু করে। সমরেশ দোকান থেকে বেরিয়ে আসে, শেষবারের মতন আয়নাটা দেখে, ঝাপসা কাঁচ রুমাল দিয়ে মোছে। এই প্রথমবার সেই আয়নায় কোনো মুখ দেখা যায় না। সমরেশ দেখতে পায় নিজের প্রতিচ্ছবি। এ জাদুই আয়না আছে বাবু, এ আয়না জাদু দেখায়, কিন্তু মাঝে মাঝে বড় শয়তানি করে। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি প্লাস প্রেজেন্টস হাড় হিম হরর। রাত 11টা বাজে। অনাদি পাইস হোটেলের ঝাঁপ তখনও বন্ধ হয়নি। অপূর্ব ক্লান্ত পায়ে হোটেলের ভেতরে ঢুকল। ক্যাশ কাউন্টারে বসে থাকা ভজহরি বাবুকে বলল, ভাত দাও জেঠু, বড্ড খিদে পেয়েছে। অপূর্ব ভবানীপুরের কাছেই একটা মেস বাড়িতে থাকে। এই চত্বরের প্রায় সবাই অনাদি পাইস হোটেলেই খেতে আসে। সকালে দুটো ভাত ডাল খেয়ে যে যার অফিস, কলেজ, কাজের খোঁজে বেরিয়ে পড়ে। সন্ধ্যের দিকে আড্ডা বসে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে যে যার মতো রাতের খাবার খেয়ে নিজেদের মেসে ফিরে যায়। আবার পরের দিন চাকরির খোঁজে বেরিয়ে পড়ে। গ্রাম মফস্বল থেকে কাজের খোঁজে যারা কলকাতায় আসে, তাদের একটা বড় অংশ এই ভবানীপুর এলাকার মেসবাড়ি ভাড়া নিয়ে থাকে। অপূর্ব তাদেরই মধ্যে একজন। গত 1 বছর ধরে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। অনাদি পাইস হোটেলের খাবার খুব একটা সুস্বাদু যে তা নয়, তবে দামটা বেশ কম। চাকরির খোঁজে সারাদিন ঘুরে বেড়ানো মানুষের পকেট এমনিতেই গড়ের মাঠ। এখানে কম খরচে দুবেলা দুমুঠো ভাত পাওয়া যাচ্ছে, সেটাই তাদের কাছে স্বর্গ। অপূর্বকে দেখে ভজহরিবাবু হেসে বললেন, কি ব্যাপার, আজ এত দেরি? আমি ভাবছিলাম আজ আর আসবে না, ঝাঁপটা বন্ধ করতেই যাচ্ছিলাম। অপূর্ব ঘরের এক কোণে রাখা চেয়ার টেনে বসল। খুব গরম পড়েছে। পাখা চলছে, তবে সেই পাখার হাওয়া গায়ে লাগছে না। বসার সঙ্গে সঙ্গেই বিট্টু এক থালা ভাত, ডাল, সবজি এনে টেবিলে রাখল। বিট্টুর বয়স খুব বেশি নয়, 13-14 হবে। অপূর্ব ওকে জিজ্ঞেস করল, খেয়েছিস রাতে? বিট্টু বোকা বোকা হেসে উত্তর দিল, আগে না, এই একটু বাদেই খাও, আপনি খেয়ে নিন। ভজহরিবাবু ক্যাশ কাউন্টার থেকে উঠে দোকান বন্ধ করার তোড়জোড় শুরু করলেন। ঠান্ডা জলের মতো ডাল দিয়ে ভাত মেখে গোগ্রাসে খেতে লাগলো অপূর্ব। গরমে প্রচণ্ড মাথা ধরেছে ওর। কাল সকাল 10টায় একটা চাকরির ইন্টারভিউ আছে। এই চাকরিটা পেয়ে গেলে অপূর্বর খুব সুবিধে হবে। ভাইয়ের সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষে কলেজে ভর্তি, সেই জন্য বেশ কিছু খরচাপাতি হবে। চাকরিটা পেয়ে গেলে সেই দিকটা সামলানো যাবে। এইসব ভাবতে ভাবতে খাওয়া প্রায় শেষ। ঠিক সেই সময় হোটেলের বাইরে একটা ছেলের গলা শোনা গেল। অপূর্ব ঘাড় ফিরিয়ে দেখল ভজহরিবাবুর সঙ্গে কথা বলছে ছেলেটা।
ভজহরিবাবু বেশ জোরেই চিৎকার করে বলছেন, আরে বাবা কি ঝামেলা, বলছি তো ভাত নেই, সব শেষ, দোকান বন্ধ করছি, এখন বিরক্ত করিস না, যা 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 এখান থেকে সর সর। ছেলেটা গেল না, দোকানের ধারেই রাস্তার ওপর বসে পড়ল। অপূর্ব খাওয়া শেষ করে টাকা মিটিয়ে বাইরে বেরোতেই ছেলেটাকে দেখতে পেল। 19-20 বছর বয়স, গায়ে ছেঁড়া একটা শার্ট আর হাফ প্যান্ট। ভজহরিবাবু দোকানের সামনেটা জল দিয়ে পরিষ্কার করছিলেন, কিন্তু ছেলেটা ওখানে বসে থাকায় বেশ বিরক্ত হয়ে বললেন, কি হলো কি, বললাম তো এখান থেকে যেতে, এখন ভাত পাওয়া যাবে না, তোর বাড়ি কোথায়, এখানে তো আগে কোনোদিন দেখিনি। ছেলেটা কোনো উত্তর দিল না। অপূর্বকে দোকান থেকে বেরোতে দেখে ছেলেটার চোখ জলজল করে উঠল। ভজহরিবাবু এবার প্রচণ্ড রেগে গিয়েই ছেলেটার কলার ধরে তুলে ধাক্কা মেরে বললেন, বলছি না এখান থেকে যেতে, ও জ্বালিয়ে খেলো দেখছি, যা। ছেলেটা বেচারা গলা ধাক্কা খেয়ে রাস্তায় একটু দূরে মুখ থুবড়ে পড়ল। এই আচরণে অপূর্বর খুব খারাপ লাগল। আহা, ছেলেটা নিশ্চয়ই সারাদিন না খেয়ে আছে, তাই এই হোটেল দেখে দুটো ভাত চাইছে। ভজহরিবাবুর এরকম ব্যবহার করা উচিত হয়নি। তবে অপূর্ব কিছু বলল না। ইতিমধ্যে ভজহরিবাবু দোকানে ঢুকে বাইরের আলো নিভিয়ে দিয়েছেন। দোকানের সামনেটা এখন বেশ অন্ধকার। রাস্তার ক্ষীণ হলুদ আলো তেরচাভাবে এসে পড়েছে ছেলেটার মুখে, সেই মুখে অজস্র বসন্তের দাগ। অপূর্ব এগিয়ে গেল ওর দিকে। রাস্তায় পড়ে গিয়ে হাতের বেশ খানিকটা ছড়ে গেছে। অপূর্ব ছেলেটির দিকে হাত বাড়িয়ে দিল। ও কোনো মতে উঠে দাঁড়ালো। অপূর্ব জিজ্ঞেস করল, তোর বাড়ি কোথায়? ছেলেটা চুপ করে থাকল, কোনো উত্তর দিল না। অপূর্ব আবার জিজ্ঞেস করল, কিরে তোর বাড়ি কোথায়? ছেলেটা গলা নামিয়ে উত্তর দিল, আমার বাড়ি নেই। কোথায় থাকিস তাহলে? আবার ছেলেটা কোনো উত্তর দিল না। অপূর্ব এবার জিজ্ঞেস করল, খিদে পেয়েছে? ছেলেটা আবারও কোনো উত্তর দিল না। অপূর্ব দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সামনের রাস্তা পেরোলে আরেকটা পাইস হোটেল দেখতে পাবি, ওখানে গিয়ে দেখ, খাবার পাবি হয়তো। এই কথা শুনে ছেলেটা অপূর্বর দিকে তাকালো। আগের মতোই নিচু স্বরে জিজ্ঞেস করল, ভাত পাবো? হ্যাঁ পাবি, গিয়ে দেখ তো আগে। ছেলেটা নড়ল না। অপূর্ব আবার জিজ্ঞেস করল, কিরে কি হলো? ছেলেটা এবার হাত দুটো জড়সড় করে বলল, একটু একটু জল হবে একটু। অনাদি পাইস হোটেলের ঝাঁপ বন্ধ হয়ে গেছে। এখন অপূর্ব জল পায় কোথায়? চারপাশ একবার দেখে অপূর্ব হাঁটতে হাঁটতে বলল, চ দেখছি, সামনের দোকান থেকে জল পেয়ে যাব। তোর নাম কি? বাড়ি নেই বললি, তা রাতে থাকিস কোথায়? প্রশ্নের উত্তরে কিছুক্ষণ চুপ করে থেকে ছেলেটা বলল, আমার নাম বাহাদুর, রাস্তায় থাকি, বহু বছর হয়ে গেল, ঘর নেই, কতদিন ঘুমোয়নি তারও হিসেব নেই, রাত বাড়লে বড্ড খিদে পায়, ভাতের খিদে, তখন ঘুরে ঘুরে এ দোকান সে দোকানে ভাতের খোঁজে যাই। ছেলেটার কথাগুলো শুনে অপূর্বর খুব কষ্ট হলো। ও ভাবল, এরকম কত লোক রয়েছে যারা ঠিকমতো দুবেলা খেতে পায় না। কিন্তু ছেলেটা ওই কথাটা কেন বলল? বহু বছর হয়ে গেল, ঘর নেই, এই কথার মানে কি? মনে হতেই অপূর্ব পেছন ফিরে তাকালো। ছেলেটা হাঁটছে ধীর গতিতে। তবে প্রশ্ন করার আগেই ছেলেটা ঠান্ডা স্বরে বলতে থাকলো, দুর্ভিক্ষের সময় এই নর্দমার জলে ফুটিয়ে দুটো চাল গুলিয়ে খেতাম, তখন এই কলকাতা শহর এত বড় ছিল না। অনাদি পাইস হোটেল, দোকানটা অনেক পুরনো। সেই সময় ওর বাইরে আমি, আমার মা সকাল থেকে রাত অবধি বসে থাকতাম। ভাত গলিয়ে যে ফ্যান ফেলে দেওয়া হতো,
এই ভাতের ফ্যান আমরা বাটি করে নিয়ে আসতাম। হাসপাতালের পেছনে বস্তিতে থাকতাম। সেই পচা জল ভাত খেয়ে পেটে কি যন্ত্রণা! না খেতে পেয়ে কত লোক মরল দেখলাম নিজের চোখে। আমার মাও চলে গেল। বড় বড় লোকেদের ইঁটো কাটা জোগাড় করতাম ধাপার মাঠ থেকে, কিন্তু এভাবে চলল না বেশি দিন। শেষের দিকে হাল ছেড়ে দিয়েছিলাম। পরে থাকতাম বস্তির ঘরে, খিদের যন্ত্রণায় ছটফট করতাম। তখন মনে হতো মরে গেলে শান্তি পাবো। এই খিদের যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি। আমি একা না, হাজার হাজার লোক মরল সেবার, কিন্তু খিদের জ্বালা গেল না। সেই দিনের পর আজ অব্দি ঘুমোতে পারিনি। কত বছর হলো হিসেব গুলিয়ে ফেলেছি। তবে রাত হলে দুটো ভাতের জন্য বেরোই। কোনোদিন পাই, কোনোদিন পাই না। বড্ড তেষ্টা পেয়েছে, বড্ড খিদে পেয়েছে দাদাবাবু। ওই অনাদি পাইস হোটেলের পাশের নর্দমায় এখন আর ভাতের ফ্যান ফেলে না? ওই লোকটা যে খেদিয়ে দিল আমাকে, তাকে একবার বলুন না, একটু 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 ভাত যদি দেয়, একটু ভাত। ছেলেটা থামল। অপূর্বর হাঁটাও থেমে গেছে। পেছনে ফেলে আসা অনাদি পাইস হোটেলের সাইনবোর্ডটা অন্ধকারে আর দেখা যাচ্ছে না। অপূর্বর হাত পা কাঁপছে, গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। কে? ছেলেটা আগের মতোই নিচু গলায় বলল, ভুলে গেলেন দাদাবাবু? বললাম যে একটু আগে আমি বাহাদুর, ভাত খুঁজতে বেরিয়েছি। একটু ভাত খাবো দাদাবাবু। হলুদ হ্যালোজেনের আলোয় অপূর্বর লম্বা একটা ছায়া রাস্তার উপর পড়েছে। কিন্তু ওই যে ছেলেটা যে দাঁড়িয়ে আছে, এতক্ষণ ধরে কথা বলল, যাকে অপূর্ব ভাতের হোটেলের রাস্তা বাতলে দিচ্ছে, তার কোনো ছায়া রাস্তায় পড়েনি। অপূর্বর শিরদাঁড়া বেয়ে হিমেল স্রোত নেমে গেল। রাত 12টা। কলকাতা শহর ঘুমিয়ে পড়েছে। শুধু নিচু স্বরে এক নাগাড়ে বলে যাওয়া কয়েকটা কথা অপূর্বর কানে বাজতে থাকে। বহু বছর ঘুমোয়নি দাদাবাবু। রাতে বড্ড খিদে পায়। একটু একটু ভাত, একটু ভাত, একটু ভাত কোথায় পাবো বলতে পারবেন দাদাবাবু? শুনলেন হাড় হিম হরা, নিবেদনে মির্চি প্লাস। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি প্লাস প্রেজেন্টস হাড় হিম হরা। প্রসূন শহরের নাম করা সাইকোলজিস্ট। আজকে ওর চেম্বারের বাইরে ভিড়টা একটু কম, তাই প্রসূন ভাবছিল আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবে। সব গুছিয়ে ও যখন বেরোতে যাবে, ঠিক সেই সময় ওর দরজায় টোকা পড়ল। প্রসূন ভাবল ওর রিসেপশনিস্ট এসেছে। গোছাতে গোছাতেই বলল, আমি বেরোলাম, তুইও আজ তাড়াতাড়ি চেম্বার বন্ধ করে বাড়ি চলে যাস। তার কথার উত্তরে আবার টোকার শব্দ এলো। এবার প্রসূন ফিরে তাকিয়ে দেখল গৌরব দাঁড়িয়ে আছে। গৌরব বলল, ভেতরে আসবো? গৌরব প্রসূনের কলেজের বন্ধু। দুজনের সাবজেক্ট আলাদা হলেও ওরা খুবই ভালো বন্ধু ছিল। এতদিন পর বন্ধুকে দেখে প্রসূন অবাক হয়ে বলল,
আরে আয় আয়, ভিতরে আয়, বস। কেমন আছিস বল? গৌরব কঠিন স্বরে বলল, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম আজকের। প্রসূন বলল, কি হয়েছে রে? বাড়িতে সবাই ভালো আছে? আরে আমাকে ফোন করবি তো একবার, তোর বাড়িতেই চলে আসতাম। গৌরব আবার কঠিন স্বরে বলল, সে কোনো ব্যাপার না, কিন্তু আমার সমস্যাটা। প্রসূন বলল, হ্যাঁ হ্যাঁ বল, কি হয়েছে তোর, শুনি। গৌরব এক দৃষ্টে তাকিয়েছিল প্রসূনের দিকে। আবার সেই কঠিন স্বরে বলল, আমি ঘুমোতে চাই, একটু ঘুমোতে চাই। ওরা আমাকে কিছুতেই ঘুমোতে দেয় না, আমি ঘুমোতে চাই। প্রসূন এবার একটু নড়ে চড়ে বসে বলল, কারা ঘুমোতে দেয় না রে? ওরা ওরা মানুষ না, ওরা ওরা গৌরব কাঁপতে শুরু করেছিল। প্রসূন ওর হাতে হাত রাখে। গৌরবের হাত বরফের মতো ঠান্ডা। প্রসূন মুহূর্তে হাত সরিয়ে নেয়, তারপর ওকে শান্ত করতে বলে, শান্ত হ, শান্ত হ, শান্ত হ, শান্ত হ, কিচ্ছু হয়নি তোর। তোর তোর হয়তো ইনসমনিয়া হয়েছে, তাই হ্যালুসিনেট করছিস। আচ্ছা আমাকে বল, কতদিন এই সমস্যা হচ্ছে তোর? 2 মাস আগে থেকে, যেদিন আমাদের অফিসে আগুন লাগলো সেদিন থেকে। প্রসূনের হঠাৎ মনে পড়ে গেল গৌরব একটা প্রাইভেট ফার্মে কাজ করত। সেখানে মাস 2 আগে কোনো এক কারণে আগুন লেগে গেছিল। ঘটনাটা খবরের কাগজে পড়েছিল প্রসূন। ও বলল, সেদিন কি তুই ওখানেই ছিলি? প্রসূন দেখতে পেল গৌরবের সারা মুখে যন্ত্রণার ছাপ পড়ছে। গৌরব আরো কঠিন স্বরে বলল, আমাদের কোম্পানি কয়েকদিন ধরে লস খাচ্ছিল, তাই কোম্পানির মাথারা সিদ্ধান্ত নেয় কয়েকজনকে চাকরি থেকে বার করে দেবে। 12 জনকে বিনা নোটিসে কাজ থেকে বার করে দেওয়া হয়। ওদের কারোর ফিনান্সিয়াল অবস্থা ভালো ছিল না, কারোর বাড়িতে মা অসুস্থ ছিল, কেউ তার সন্তানদের পড়াশোনার খরচা দিতে পারছিল না, কেউ হয়তো একবেলা খেয়ে চালাতো। প্রসূন বলল, তা ওদের তো ভালোই হলো, সেই আগুনে না হলে তো আরো ক্ষয়ক্ষতি হতো। গৌরব এবার হাসল। ওর চোখে দপ করে আগুন জ্বলে উঠল। গৌরব বলল, ওই 12 জন অফিসের মধ্যেই গায়ে আগুন দেয়, যার জন্য সারা অফিসে আগুন ধরে যায়। প্রসূন চুপ করে বসে রইল। বুঝতে পারল এই ট্রমার জন্যই গৌরবের এরকম অবস্থা। গৌরব হঠাৎ বলে উঠল, এই এই শুনতে পাচ্ছিস, শুনতে পাচ্ছিস? ওরা 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 এখানেও চলে এসেছে, শুনতে পাচ্ছিস? প্রসূন শুনতে পায় চিৎকারের আওয়াজ। অনেক লোক একসাথে যন্ত্রণায় চিৎকার করছে। ওর শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। প্রসূন গৌরবের দিকে না তাকিয়ে বলে, গৌরব 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 গৌরব, বাইরে চল, তাড়াতাড়ি তাড়াতাড়ি বাইরে চল, বাইরে চল। গৌরব শান্ত গলায় উত্তর দিল, ওরা আমাকে যেতে দেবে না রে, ওরা আমাকে ছাড়বে না, আমিও তো ওদের মধ্যেই একজন। প্রসূন চমকে উঠে গৌরবের দিকে তাকালো, আর ওর ভয় এবার আতঙ্কে পরিণত হলো। ও দেখল গৌরবের সারা গা আগুনে জ্বলছে, ওর চামড়াগুলো ঝলসে ঝলসে যাচ্ছে। গৌরব তাও একইভাবে বলে চলেছে, ঘুমোবো, একটু ঘুমোতে চাই। ওরা ঘুমোতে দেয় না আমাকে, ওরা আমাকে ঘুমোতে দেয় না ভাই, ঘুমোবো, একটু ঘুমোতে চাই। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। Mirchi Plus presents Har Him Horror.
এক সপ্তাহ হলো সৃজন রায় নতুন বাড়িতে এসেছে। বরাহনগরের কাছে গঙ্গার ঘাটের পাশ থেকে যে রাস্তাটা সোজা চলে এসেছে তার একদম শেষ প্রান্তে ছোট দোতলা বাড়ি, প্রায় 50 বছরের পুরনো। বহুদিনের অযত্নে আশেপাশে আগাছা জন্মেছে। সৃজন এই বাড়ির খোঁজ সুধাংশুদার কাছ থেকে পেয়েছিল। একদিন অফিসের শেষে চা খেতে খেতে সৃজন বলেছিল, বুঝলেন সুধাংশুদা, রোজ রোজ সেই গড়িয়া থেকে বালি অবধি আসা আর পারা যাচ্ছে না। তার থেকেই অফিসের কাছাকাছি কোনো ঘর ভাড়া পেলে ভালো হয়। তখন সুধাংশুদা বরাহনগরের এই বাড়ির খোঁজ দিয়েছিল। প্রথম দেখাতেই সৃজনের বেশ পছন্দ হয়েছিল বাড়িটি। ছোট ছিমছাম বাড়ি, অফিসও কাছে, তাই সৃজন রাজি হয়ে গেছিল বাড়িটা ভাড়া নিতে। গত সপ্তাহে সব জিনিসপত্র নিয়ে শিফট করার পর রবিবার খানিক অবসর পেল সৃজন। ও একা নয়, ওর সাথে ওর অফিসের আরেকজন শেয়ারে থাকছে এই বাড়িতে। থাকা খাওয়ার বিশেষ কোনো অসুবিধা নেই, তবে সমস্যা হচ্ছে জল নিয়ে। একটা টাইম কল আছে, সকালে 2 ঘন্টা আর রাতে 2 ঘন্টা জল আসে। এছাড়া বাড়ির উঠোনের এক কোণে বেশ পুরনো একটা টিউবওয়েলও আছে। বাড়ি ভাড়া নেওয়ার সময় এই বাড়ির মালিক সত্যেন সান্যাল অবশ্য বলেছিলেন, এই টিউবওয়েলটা অকেজো হয়ে পড়ে আছে, দরকার হলে খাবার জল কিনে নেবেন, কারণ এখানকার জল খুব একটা ভালো নয়, প্রচন্ড আয়রন। আমরা এখানে বহুদিন ধরে রয়েছি, তাই অভ্যেস হয়ে গেছে। আপনারা নতুন এসেছেন, দরকার হলে প্রথম কদিন একটু জল কিনেই খাবেন। সৃজন সে সময় অত ভাবেনি, তবে এখানকার জলের সত্যিই খুব আয়রন। জলের রংটাই হালকা তামাটে। প্রথম দিন থেকে সৃজন এই একটি মাত্র সমস্যার সম্মুখীন হয়েছে। তার সঙ্গে একটা অদ্ভুত ঘটনাও ঘটেছে। 2 দিন আগে টাইম কলে জল না আসায় সৃজন বেশ বিপদে পড়েছিল। বাড়িতে রান্নার জল নেই, স্নানের জলও নেই। বেলা 9টা অবধি অপেক্ষা করেও যখন জল এলো না, তখন সৃজনকে জল কিনতেই হয়েছিল। ওর রুমমেট অপূর্ব অবশ্য বলেছিল উঠোনে টিউবওয়েলের জল ব্যবহার করতে, কিন্তু বাড়ির মালিকের সাবধানবাণী মনে করে সৃজন কোনোদিনই ওই টিউবওয়েলে হাত দেয়নি। বাজার থেকে জল কিনে এনে হঠাৎ কি মনে হলো, সৃজন ওই টিউবওয়েলের দিকে এগিয়ে গেল। বহুদিন ব্যবহার করা হয়নি, কলকবজায় জং ধরেছে, তবে টিউবওয়েলের চারপাশে নতুন করে সিমেন্ট করা হয়েছে, বেশ পরিষ্কার জায়গাটা। সৃজন টিউবওয়েলের হাতলে চাপ দেওয়া মাত্র ক্যাঁচ শব্দ করে হাতল নিচে নেমে এলো, আর সঙ্গে সঙ্গে জল বেরিয়ে এলো টিউবওয়েল থেকে। সৃজন অবাক হয়ে ভাবলো, এটা দিব্যি জল বেরোচ্ছে টিউবওয়েল থেকে, তাহলে বাড়ির মালিক সেদিন বললো কেন যে এটা অকেজো, হাত দিতে বারণ করলো, কি জানি বাবা। সৃজন দেখলো টিউবওয়েল দিব্যি কাজ করছে, বেশ ঠান্ডা জল, তবে জলের রংটা অস্বাভাবিক। জলের রংটা খয়েরি। সৃজন হাত দিয়ে দেখলো জলে মাটি নেই, তবু রংটা খয়েরি। সে ভাবলো, এই জল খাওয়া তো যাবে না, খুব বেশি হলে ঘরটর পরিষ্কার করা, উঠোন ধোয়ার জন্য ব্যবহার করা যেতে পারে। ও অপূর্বকে ডেকে এনে দেখালো। অপূর্ব অবশ্য বিশেষ পাত্তা দিল না, তাচ্ছিল্যের সুরেই বলল, খয়েরি রংটা আয়রনের জন্যই, আর তাছাড়া টিউবওয়েলের জল তো আমরা ব্যবহার করবো না, আজ টাইম কলের জল আসেনি তাই। তবে সৃজনের মনটা খচখচ করছিল। সেদিন রাতেও জল এলো না, বাধ্য হয়ে ফের টিউবওয়েলের জল ব্যবহার করার দরকার পড়ল। রাতে উঠোনটা অন্ধকার থাকে। সৃজন টিউবওয়েল থেকে জল ভরে উঠোন পেরিয়ে বাথরুমে নিয়ে এলো। তারপর জলের দিকে তাকাতেই চমকে উঠল। বাথরুমের হলুদ আলোতে সৃজন দেখতে পেল বালতি ভর্তি জলের রং টকটকে লাল। এক ঝলক দেখলে মনে হবে যেন এক বালতি রক্ত। ও প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। বালতি রেখে অপূর্বকে ডেকে আনল সৃজন। সে দৃশ্য দেখে অপূর্বও অবাক হয়ে বলল, টিউবওয়েল থেকে এরকম লাল জল বেরোচ্ছে কেন রে? সৃজন নিজেও কিছু বুঝতে পারছে না। বাড়ির মালিককে ফোন করে সবটা জানালো। সত্যেন সান্যাল জানালেন
উনি রোববার আসবেন। দুদিন ধরে অনেক কিছুই ভাবল সৃজনারও। নিশ্চয়ই যেখান থেকে জল আসছে সেখানে কিছু একটা আছে, নয়তো লাল রঙের জল টিউবওয়েল থেকে বেরোবে। এই মাটি কি দূষিত? ভয়ে সেদিনের পর সৃজন টিউবওয়েলে আর হাত দেয়নি। সত্যেন সান্যাল কথা মতো রবিবার সকালে এলেন, সঙ্গে করে একজন কলের মিস্ত্রিকেও আনলেন। সৃজন পুরো ঘটনাটাই আরেকবার জানালো সত্যেন বাবুকে। কলের মিস্ত্রি সবকিছু ভালো করে চেক করে দেখল। টিউবওয়েল থেকে সত্যিই লাল জল বেরোচ্ছে, সেটা দেখে মিস্ত্রিও অবাক হয়ে গেল। তারপর টিউবওয়েলকে ঘিরে যে সিমেন্ট করা মেঝে, সেখানে আঙুল দেখিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা এখানে কি নতুন করে সিমেন্ট করা হয়েছে? মানে এর মধ্যে কলের পাইপ সারানো বা অন্য কোনো কাজ করা হয়েছে নাকি? সত্যেন সান্যাল উত্তর দিলেন, হ্যাঁ, এর আগে যারা থাকতো তারা ওই টিউবওয়েলটা ঠিকঠাক করে সারিয়েছিল, সেও প্রায় 5 বছর আগে। তখন সিমেন্ট করা হয়েছিল জায়গাটা, কিন্তু সত্যেন সান্যাল থামলেন। কিছু একটা বলতে গিয়েও বলতে পারলেন না। খানিক ভেবে অবশেষে বললেন, কিন্তু আগে যারা থাকতো তাদের এই বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তাদের ছোট 4 বছরের মেয়ে হঠাৎ একদিন হারিয়ে গেছিল। ও পুলিশ টুলিশ এসেছিল, তবে খুঁজে পায়নি। তারপর ওরাও এই বাড়ি ছেড়ে চলে যায়। সেই সময় আমি আবার এখানে থাকতাম না, বাড়ির দেখভাল করা আমার পক্ষে সম্ভব ছিল না। তাই তখন থেকে বাড়িটা ফাঁকাই পড়ে আছে। তারপর তো তোমরা এলে। কলের মিস্ত্রি সিমেন্ট করা অংশটা দেখিয়ে বলল, একবার এটা খুঁড়তে হবে, পাইপে কোনো সমস্যা থাকতে পারে, নয়তো লাল জল বেরোবে কেন? তবে ভারী অদ্ভুত ঘটনা, এই প্রথম টিউবওয়েল থেকে রক্তর মতো লাল জল বেরোচ্ছে দেখলাম। রোদ এসে পড়েছে উঠোনে। কলের মিস্ত্রি ঝোলা থেকে হাতুড়ি ছেনি বার করে মেঝে খুঁড়তে শুরু করল। পুরু সিমেন্টের আস্তরণ। সৃজন অপূর্ব এক দৃষ্টে তাকিয়ে আছে মেঝের দিকে। বেশ খানিকটা খোঁড়া হয়ে গেছে। মিস্ত্রি হাতুড়ি তুলে আর এক ঘা মারতেই অনেকটা সিমেন্টের চাই ধসে পড়ল, আর সঙ্গে সঙ্গে মিস্ত্রির ভয়ার্ত চিৎকার, এরা কি? সৃজন ছুটে টিউবওয়েলের পাশে গিয়ে দাঁড়ালো। সত্যেনবাবুর চোখে মুখেও ভয়ের ছাপ স্পষ্ট। প্রায় 3-3.5 হাত সিমেন্ট খোঁড়া হয়েছে। নিচে বালি মাটি দেখা যাচ্ছে, আর সেই মাটির ওপর শুয়ে আছে 3 ফুটের একটা কঙ্কালের দেহ। টিউবওয়েলের পাইপ সেই মাটি ফুঁড়ে আরো গভীরে চলে গেছে। সৃজনের মাথায় একটাই কথা ঘুরতে থাকলো, 5 বছর আগে এই বাড়ি থেকে 4 বছরের একটা বাচ্চা মেয়ে হারিয়ে গেছিল। তাকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। তবে কি? শুনলেন হার হিম হরর নিবেদনে মির্চি প্লাস। হার হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।